মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম, গুড মর্নিং টু এভরিওয়ান। ইতিমধ্যে আশা করি সবাই নোটিশ পেয়ে গেছো DL.ED পার্ট 2 যে এক্সাম 17, 18, 19 জানুয়ারিতে হওয়ার কথা। তো সেই হিসেব মতো আমাদেরকে তো একটা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু জিনিস আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে পাঠ পরিকল্পনার ক্ষেত্রে নির্মিতবাদের 5E শিখন মডেল আলোচনা করুন। এটা বড় কোশ্চেন আসতে পারে। তো দেখো কি বলেছে, পাঠ পরিকল্পনার ক্ষেত্রে নির্মিতিবাদ। তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস পেলাম, নির্মিতিবাদ, ঠিক আছে? কনস্ট্রাকটিভিজম, যদিও আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি, বাট পাঠ পরিকল্পনা মানে লেসন প্ল্যান, এটা তো আমরা দুটো ইয়ারে কমপ্লিট করেছি। মাইক্রো লেসন প্ল্যান করেছি, তারপর তোমার হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান করেছি। প্রত্যেকটা স্তর ভালো করে বোঝার চেষ্টা করেছি। যদি কারো লেসন প্ল্যান নিয়ে কোনো প্রবলেম থাকে, লেসন প্ল্যানের আলাদা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে ভিজিট করে নিতে পারো, তোমরা একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। ওকে, তাহলে নির্মিতিবাদ জিনিসটা কি না? নির্মিতিবাদ হচ্ছে শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান সৌধ নির্মাণ করে তাকে নির্মিতিবাদ বলে। দেখো নির্মিতিবাদ নামটা থেকেই বুঝতে পারছো না যে নির্মাণ করা, কোনো কিছু নির্মাণ করা। এবার কি নির্মাণ করবে? যা কিছু ওদের শিশুর মনে তো কল্পনা সব থেকে বেশি দানা বাঁধে। তাহলে কল্পনা প্রসূত কোনো জিনিস নির্মাণ করলেই কি সবসময় সেটা মেনে নেওয়া যায়? না। যদি শিশুর কল্পনা অনুযায়ী তুমি সবকিছু মানতে স্টার্ট করো, তাহলে শিশুটা বড় হয়ে কিন্তু ভুলভাল শিখবে, সবকিছু ঠিকঠাক প্রপার ওয়েতে শিখতে পারবে না। তাহলে শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতা, এই যে তাদের একটা ব্যাপার হচ্ছে, তাদের সেটা সম্পর্কে কিছু পূর্ব অভিজ্ঞতা আছে। ও মেবি সেটা কারেক্ট হতে পারে, মেবি সেটা রং হতে পারে, বাট কিছু পূর্ব অভিজ্ঞতা আছে। টিচারের কাজ হচ্ছে সেই পূর্ব অভিজ্ঞতার নিরিখে তাদেরকে হেল্প করা, যে তারা যদি যেটা জানে সেটা আদৌ সঠিক জানে নাকি ভুল জানে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান সৌধ নির্মাণ করে তাকেই নির্মিতিবাদ বলে। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি নির্মিতিবাদ দুই রকম, একটা ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, একটা সমাজ নির্ভর নির্মিতিবাদ, ঠিক আছে? আমি আর বলছি না যে কোন নির্মিতিবাদের জনককে। যদি তোমরা জেনে থাকো যে ব্যক্তি নির্ভরের জনককে আর সমাজ নির্ভরের জনককে, বা ওই কথাটা কে ধারণাটা প্রবর্তন করেছিলেন, আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, নির্মিতিবাদ সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। আমরা জানি শিক্ষা ব্যবস্থা এখন হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, আগে ছিল শিক্ষক কেন্দ্রিক, ঠিক আছে? তাহলে এখন বর্তমানে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। এরপরে যে 5E শিখন মডেলের কথা বলা হচ্ছে, এই 5E শিখন মডেলে 5টা স্তর আছে। প্রথমে দেখো স্তরগুলো কি কি না, একটা হচ্ছে এনগেজমেন্ট, ঠিক আছে? সংযুক্তিকরণ। 2 নম্বর হচ্ছে উদ্ভাবন, 3 নম্বর হচ্ছে এক্সপ্লোরেশন। 3 নম্বর হচ্ছে এক্সপ্লোরেশন বা না, 2 নম্বর এক্সপ্লোরেশন, 3 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, 4 নম্বর হচ্ছে বিস্তৃত বিবরণ, ইলাবোরেশন। বলে না ইলাবোরেট করো, মানে একটু আরো কিছু বলো, সেটা সম্পর্কে বাড়িয়ে বলো, ইন দ্য সেন্স তুমি যা বললে সেটা দিয়ে আমার ব্যাপারটা ক্লিয়ার হলো না, আরো একটু বিস্তৃত ভাবে বলো, ঠিক আছে? আর মূল্যায়ন মানে হচ্ছে দেখো ইভালিউশন, আমরা প্রথম থেকে পড়ছি। আচ্ছা, এরপর পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা যেহেতু বলছি, সেই হেতু ব্যাপ্ত পাঠ পরিকল্পনা অনুযায়ী আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে যে স্তরগুলো পড়েছি সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো এই যে ব্যাপ্ত পাঠ পরিকল্পনা, এই ব্যাপ্ত পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষণ পদ্ধতি ক্লাসরুম টিচিংকে ফলপ্রসূ করে তোলার জন্য 3টা স্তরের কথা বলা আছে। আমরা অলরেডি এইগুলো মনে হয় প্রায় 50 বার আলোচনা করেছি। আয়োজন স্তর, যেটাকে বলা হচ্ছে প্রিপারেশন স্টেজ, উপস্থাপন স্তর, যেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ, এবং মূল্যায়ন স্তর, যেটাকে বলা হচ্ছে ইভালুয়েশন স্টেজ। এটা আমি কম করে 20 বারের বেশি আলোচনা করেছি। প্রত্যেকবার যতবার এক একটা লেসন প্ল্যান আলোচনা করেছি, প্রথম ভিডিওতেই তো ডিটেলে আলোচনা করছি আয়োজন স্তর কেন দরকার, কি উপস্থাপন কেন দরকার, ঠিক আছে? ওকে, এরপর আমরা কি করব? এরপর আমরা এই পাঠ পরিকল্পনার ক্ষেত্রে এই যে 5B মডেল, এই 5B মডেলের 5খানা যে তোমার পয়েন্টগুলো আছে, স্টেপগুলো আছে, সেগুলো একদম আলোচনা করব, ঠিক আছে? মুখস্থ করার একদম দরকার নেই, খুব সোজা জিনিস, একটু একটু করে বোঝো, তাহলে পরীক্ষাতে বিন্দাস লিখতে পারবে, আই গ্যারান্টেড। ওকে, তো চলো এরপর পয়েন্টগুলো আলোচনা করা যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সংযুক্তিকরণ, এনগেজমেন্ট ফেজ।
প্রথম কথা হচ্ছে তুমি সংযুক্তিকরণ এই কথাটাকে ভাঙো। সংযুক্তিকরণ মানে কি? এনগেজমেন্ট, ইংরেজিতে এনগেজমেন্ট শব্দটা তো সবাই শোনো, বিয়ে হলেই এনগেজমেন্ট হয়। এনগেজমেন্ট মানে কি? মানে এনগেজ হচ্ছে, দুজন এনগেজ হচ্ছে, একটা কাপল বা একটা হাজব্যান্ড একটা ওয়াইফ কি হচ্ছে? এনগেজ হচ্ছে, ঠিক আছে, সামাজিক একটা স্বীকৃতি পাচ্ছে। বিয়েটা কি? একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল স্ট্যাটাস, সমাজ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে তোমরা এরপর থেকে দুজন একসাথে থাকতে পারো। এনগেজ হচ্ছে, এনগেজ হওয়া মানে কি? নিযুক্ত হওয়া। তাহলে এখানেও নিযুক্ত হবে। সংযুক্তিকরণ হলো আয়োজন স্তরের অন্তর্গত। সংযুক্তিকরণটা হচ্ছে আয়োজন স্তর, আমরা প্রিপারেশন স্টেজ বলেছিলাম। দেখো আমরা প্রথম কথা আমি দুটো পার্সপেক্টিভই বলবো। প্রিপারেশন স্টেজে আমরা কি করি? আমরা কি ডাইরেক্ট আমাদের লেসন প্ল্যানের কি নিয়ম এটা যে আমি ক্লাসরুমে ঢুকে গেলাম দিয়ে আমি গড় গড় করে পড়াতে শুরু করলাম? না, কখনোই ছিল না। আমি ধরো আজকে পড়াবো যে গাছেরা কেন চলাফেরা করতে পারে না, তাহলে আমার প্রিপারেশন স্টেজের কাজ কি ছিল? আমি প্রথমে ঢুকে আমি তাদেরকে জিজ্ঞেস করব গাছ সম্পর্কে, মানে ডাইরেক্ট পাঠের মধ্যে থেকে না, গাছ রিলেটেড। কে কে গাছ দেখেছো, ঠিক আছে, আমাদের স্কুলে কি কি গাছ আছে, তোমরা কি কি গাছ চেনো, তোমাদের বাড়িতে কি কি গাছ আছে, এই রিলেটেড আমি কোয়েশ্চেন করবো। কেন কোয়েশ্চেন করবো? আমি আগে বলতাম যে বাচ্চাদের মন স্কুলে যেতে চায় না, তাদের মন কোথাও খেলার মধ্যে পড়ে থাকে, বাড়িতে কোনো আত্মীয় এসছে বা বাড়িতে তার কোনো সখী এসছে, তাদের সাথে খেলাধুলা ছেড়ে না তাকে স্কুলে পাঠানো হচ্ছে, তাহলে তার মনটা স্কুলে থাকে না, ক্লাসরুমের মধ্যে থাকে না। সেই তার মনটাকে ক্লাসরুমে নিয়ে আসার জন্যই হচ্ছে প্রিপারেশন স্টেজটা। তাকে তার যে জানা কোয়েশ্চেন, বাস্তব যে রিলেটেড ছোট ছোট প্রশ্ন, সেগুলো করো যাতে সে তার আনসার দিতে পারে। তার ফলে কি হবে? সে কনসেন্ট্রেট করবে ক্লাসের মধ্যে। তাহলে সেটা করতাম। এখানে সংযুক্তিকরণ পয়েন্টটাতে বলছে এই স্তরে শিক্ষকের করণীয় হচ্ছে শিক্ষার্থীকে আজকের পাঠের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তকরণ করা। এরপর আমি যেটা বললাম কিভাবে সংযুক্তকরণ করব, না সংযুক্তকরণ করার জন্য হচ্ছে তাকে তুমি রিলেটেড কোয়েশ্চেন করো এবং একদম নর্মাল কোয়েশ্চেন করো। যদি তুমি আজকে নরহরি দাস পড়াও তাহলে তুমি ছাগলের সম্পর্কে জিজ্ঞেস করো, তাদের বাড়িতে ছাগল আছে কিনা জিজ্ঞেস করো, ছাগলের কটা পা কটা মাথা জিজ্ঞেস করো, সে ছাগল মাংস খায় কিনা সেটা জিজ্ঞেস করো। তাহলে ও যখন ওর ন্যাচারাল কোয়েশ্চেন গুলোর আনসার দিতে পারবে তখনই তার সেই পড়ার প্রতি, সেই ক্লাসরুমের প্রতি ইন্টারেস্ট জন্মাবে এবং তার ফলে সে আগ্রহী হবে। এক্ষেত্রে শিক্ষক বিভিন্ন তথ্য, চিত্র, পোস্টার, গল্প বলে আমরা বলতাম প্রিপারেশন স্টেজে যেটা পড়াবে সেই একটা ছবি, যেটাকে টিএলএম বলা হতো, সেটা টিচার দেখাবেন। তাহলে ছবি দেখলে তাদের আরো আগ্রহ বাড়বে, এটা আমরা বলেছিলাম। তাহলে সংযুক্তিকরণ পয়েন্টটা আমি বোঝাতে পারলাম। সংযুক্তিকরণ পয়েন্টটাতে লিখতে হবে যেটা সোজা বাংলায়, সেটা হচ্ছে পাঠের যে বিষয়বস্তু, সেই পাঠের বিষয়বস্তুর সাথে ছেলে মেয়েদেরকে সংযুক্ত করাতে হবে। এবার কিভাবে সংযুক্ত করাবে সেটা টিচারের ব্যাপার, সেটা টিচারকে বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। কখনো গল্প বলা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, ছবি দেখাতে হবে, পোস্টার দেখাতে হবে, দরকার পড়লে অ্যাক্ট করেও দেখাতে হতে পারে। তার ফলে তাদের মানসিকতাটা ক্লাসের মধ্যে চলে আসবে। আই হোপ বোঝাতে পারলাম। 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে উদ্ভাবন, এক্সপ্লোর করা, তার মধ্যে যে কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় আছে সেটাকে এক্সপ্লোর করা। এটি উপস্থাপন স্তরের অন্তর্গত। দেখো তাহলে প্রস্তুতি স্তর শেষ, এটা উপস্থাপন স্তর। এই স্তরে শিক্ষার্থীদের মধ্যে দল গঠন করে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা সেখানে তাদেরকে গ্রুপ ডিভিশন করতাম। গ্রুপ ডিভিশন করার পর আমি কি করতাম, তাদেরকে পড়ানোর পর তাদেরকে একটা করে ওয়ার্কশিট দিতাম, কর্মপত্র দিতাম। যদিও সেটা মূল্যায়ন স্তরে দিতাম, বাট প্রসেসটা তো দিতাম। দেওয়ার ফলে তারা যেটা বুঝলো সেই রিলেটেড তাদেরকে, মানে লেসন রিলেটেড তাদেরকে কোয়েশ্চেন প্রোভাইড করতাম, তারা সেই কোয়েশ্চেন গুলো সলভ করে জমা দিত। তাহলে এটাই তো উদ্ভাবন। আমি আজকে যেটা পড়ালাম সেটা তো তারা জানতো না, আমি নতুন জিনিস পড়ালাম, সেটা রিলেটেড কোয়েশ্চেন তাদেরকে প্রোভাইড করলাম, তারা সেটার আনসার দিতে পারছে কিনা, সেটাই তো উদ্ভাবন। যদি না পারে তখন ফার্দার আমাকে সেটার পেছনে আরো সময় দিতে হবে, ঠিক কিনা? তাহলে এটা উপস্থাপন স্তরের অন্তর্গত। এই স্তরে শিক্ষার্থীদের মধ্যে দল গঠন করা হয়, তাদেরকে কর্মপত্র পূরণের জন্য দেওয়া হবে। কর্মপত্রগুলির বিষয় এমন হবে যাতে শিক্ষার্থী তার অভিজ্ঞতার মধ্য দিয়ে পূরণ করতে পারবে। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটবে। অ্যাকচুয়ালি এই কর্মপত্রটা কিন্তু মূল্যায়নে, আমরা লেসন প্ল্যানের সময় মূল্যায়নে লিখি, কিন্তু যেহেতু এখন আমরা পাঠ পরিকল্পনা এবং নির্মিতিবাদের 5E মডেলটা পড়বো, তাই আমরা দুটোকেই প্যারালালি আলোচনা করে যাচ্ছি, ওই জন্য এটার আগে পরে হচ্ছে, ঠিক আছে? লেসন প্ল্যানের ক্ষেত্রে কিন্তু কখনোই তুমি কর্মপত্র উপস্থাপন স্তরে দিতে পারবে না, ঠিক আছে?
নেক্সট হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, এটা উপস্থাপন স্তরের অন্তর্গত। যদি বুঝতে প্রথমে আয়োজন স্তর হলো, তারপর আমাকে পড়াটা বলে দিতে হবে, সেটাই ব্যাখ্যা বলছে। উপস্থাপন স্তরের অন্তর্গত স্তরে শিক্ষার্থী পাঠ্য বিষয় সম্পর্কে যেটা জানে সেটা তো বলবে। আমি স্টার্ট করার আগে অ্যাজ এ টিচার আমি পড়াটা স্টার্ট করব, তার আগে সেটা সম্পর্কে তাদের যে বেসিক্স আইডিয়াগুলো আছে কার কতটা, সেটা তো আগে আমি জেনে নেব, ফিডব্যাকটা নেব। ব্যাখ্যার সময় শিক্ষক তাদের ভ্রান্ত ধারণাগুলি সংশোধন করে দেবেন। হতেও পারে যে একটা বিষয় সম্পর্কে, যেমন ধরো তোমরা ব্যাংক, ছোটবেলায় আমি ব্যাংক 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 সবাই শুনি তো এখন, ছোটবেলায় আমি মানে ব্যাংকে টাকা রাখে, আমি ভাবতাম ব্যাংক যেটা ফ্রগ হয়, ব্যাঙের মধ্যে মনে হয় ব্যাঙের পেটটা কেটে আর ওটার ভেতর টাকা রাখে। ছেলেবেলা ব্যাংক কোনোদিন যাইনি, ব্যাংক কোনোদিন দেখিনি, তাহলে আগে আমি এটা ভাবতাম। নেক্সট ফার্দার বড় হতে 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 সামাও আমি জানলাম, হতে পারে বাড়ির লোকের কাছ থেকে বা টিচারের কাছ থেকে, বাট জানলাম যে ব্যাংক একটা সংস্থা, সেখানে টাকা ডিপোজিট করতে পারো, টাকা উইথড্রল করতে পারো। এরকম মানুষের অনেক ভুল ধারণা থেকে থাকে, ঠিক কিনা? আমরা ক্লাস 10 পর্যন্ত পড়ি আলো সরল রেখায় চলে, বাট 11-এর পর ফিজিক্স যাদের থাকে তারা ভালো করে বুঝতে পারবে যে আলো ক্ষুদ্র 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 বক্ররেখায় চলে। তাহলে একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা আমি যখন রিড আউট করছি, টিচারের সাথে ডিসকাস করছি, বা টিচার আমাকে সেই ব্যাপারটা পড়াচ্ছে, তখন আমাদের মধ্যে ক্লিয়ার হচ্ছে। সেটাই বলছে ব্যাখ্যা। এই ব্যাখ্যার খুব প্রয়োজন, এবং এই ব্যাখ্যার দরকার আছে বলেই টিচারের দরকার আছে। এক বই পড়েই যদি সবকিছু হয়ে যেত তাহলে তো আর টিচারের কোনো দরকারই থাকতো না, ঠিক কিনা? নেক্সট পয়েন্ট হচ্ছে বিস্তৃত বিবরণ, ইলাবোরেশন, ঠিক আছে? এটা উপস্থাপন স্তরের অন্তিম পর্যায়। এটা জাস্ট তুমি তাকে ফাইনালি কর্মপত্র দেবে, সেই কর্মপত্রের আগের স্টেজটা। ফার্দার তুমি যদি মানে চেক করলে তারপরেও কারো প্রবলেম থাকছে, সেটা তুমি ফাইনাল কনক্লুশনের আগে তুমি জাস্ট আরেকবার ব্যাপারটা বলছো। এই স্তরে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার সঙ্গে, তাহলে এই স্তরে কি করবে, তাদের কাছ থেকে তুমি ফিডব্যাকটা নিলে, সেটার সাথে তুমি হঠাৎ করে একটা পড়ার মাঝখানে ওই গল্পগুলো কেন করছো, এই ব্যাপারটা এখানে সংযোগ সাধনটা করতে হবে। অর্থাৎ তারা যেটা জানে বা তুমি তাদেরকে যে দিকে নিয়ে যেতে চাইছো, তুমি তো নিশ্চয়ই পড়ার দিকে নিয়ে যেতে চাইছো, তাহলে এইখানে সংযোগ সাধনটা করতে হবে। দেখো এখানে লেখা আছে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যপুস্তকের সংযোগ সাধন করবেন, প্রয়োজন অনুযায়ী টিএলএম ব্যবহার করবেন। তোমাদের জন্য একটা কাজ, টিএলএম এর ফুল ফর্মটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। শিক্ষক মহাশয়ের এই প্রাসঙ্গিক বিস্তৃত বিবরণ শিক্ষার্থীদের জ্ঞানের সম্প্রসারণে সাহায্য করবে। দেখো শিক্ষক মহাশয়ের প্রাসঙ্গিক বিস্তৃত বিবরণ, এমন না আমি গাছেরা কেন চলাফেরা করতে পারে না পড়াচ্ছি, আমি হঠাৎ করে অন্য কোনো টপিক, মহাকাশ, মহাজগৎ, সূর্য, সৌরজগৎ নিয়ে পড়াতে চলে গেলাম। ওই জন্য এই প্রাসঙ্গিক কথাটা খুব ইম্পর্টেন্ট। বিস্তৃত বিবরণ অবশ্যই দিতে হবে, বাট সেটা প্রাসঙ্গিক যেন হয়, ঠিক আছে? ঠিক, এরপর চলো লাস্ট পয়েন্টটা আলোচনা করি। লাস্ট পয়েন্ট মূল্যায়ন। আমরা এই যে ডিএলএড 2 বছরের কোর্স করলাম, আমরা যে কোনো জিনিসেই দেখলাম মূল্যায়ন মানে সেটা লাস্ট, তার নিচে আর কিছু হতে পারে না। তাহলে ইভালুয়েশন স্টেজ, মূল্যায়ন স্তর পাঠ পরিকল্পনার অন্তিম পর্যায়ে। দেখো 5E মডেলেরও অন্তিম পর্যায়ে, পাঠ পরিকল্পনারও অন্তিম পর্যায়ে। পাঠ্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করতে পারলো তা এই স্তরে যাচাই করা হচ্ছে। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কর্মপত্র প্রথমে প্রোভাইড করবেন, সেটা জমা নেবেন, সেটা ক্রস চেক করে দেবেন। এই স্তরে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা, প্রয়োগ করার দক্ষতা, বোধমূলক বিষয় ধারণা কি কি হচ্ছে, অনুসন্ধান, এই সমস্ত কিছুগুলো চেক করছে। অর্থাৎ পড়াটা কমপ্লিট করার পর তারা কতটা বুঝতে পারলো, তারা এই পার্টটা থেকে কি শিখতে পারলো, এটা থেকে নতুন কি কি উদ্ভাবন করতে পারছে তারা। হ্যাঁ, এবং মানে একটা স্টুডেন্টের কাছ থেকে সার্বিকভাবে যা কিছু এক্সপেক্ট করা যায়, সে সমস্ত এক্সপেকটেশন গুলো তোমার কতটা ফুলফিল হয়েছে, সহযোগিতামূলক মনোভাব, নান্দনিকতা, সৃষ্টিশীলতা, সবকিছু প্রকাশ হবে। ঠিক, তাহলে দেখো 5খানা পয়েন্ট মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তুমি নাম থেকেই সংযুক্তিকরণ, তারপর তোমার হচ্ছে ওই যেগুলো পেলে মূল্যায়ন, তারপর তোমার ইলাবোরেশন, তারপর তুমি ব্যাখ্যা পেলে, ঠিক আছে? তাহলে এগুলো তুমি কি মানে নামটা যদি, পয়েন্টটা যদি বুঝতে পারো এবং লেসন প্ল্যানটা যদি তোমার ভালো করে বোঝা থাকে, তুমি যদি নাও পড়ে যাও, তুমি কিন্তু পয়েন্টগুলো দেখেই লিখে দিতে পারবে, ঠিক আছে? তাহলে মুখস্থ করতে, আবার বলছি, মুখস্থ করতে যাবে না, জাস্ট বোঝো, বুঝে নিজের মতো করে মাথায় ঢোকাও, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।